এনে ভিখারি। ধন্যবাদ বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। এটা গোপালের গলা না, যে আমাদের বাড়ি থেকে 1 লাখ টাকা চুরি করে পালিয়েছিল? অভি, তুমি যে কিসব কথা বলো, তোমার সবসময় এই একই চিন্তা যে এতগুলো টাকা চুরি করে পালাবে, সে কি আর সাত করে এখানে ভিক্ষা করতে আসবে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না পূজা, আমি নিশ্চিত ওটা গোপালেরই গলা। জামাই বাবু, এটা মনে হয় তোমার মনের ভুল। ও যখন চুরি করেছিল তখন তো আমরাই ওকে পুলিশের ভয় দেখিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। ওর কি আর সাহস আছে নাকি আমাদের সামনে আসার? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না স্নেহা, আমি ভুল শুনিনি, আমি ওর গলা ভালো মতন চিনি। পূজা, ওটা গোপালই, কিন্তু ওর এই দশা কেন? যে টাকাটাও চুরি করেছে, ওর তো রাজার হালে থাকার কথা, তাহলে এখানে ভিক্ষা করছে কেন? অভি, যে যেমন কর্ম করবে সে তো তেমনই ফল পাবে। ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই জন্য ওপরওয়ালা আজকে ওকে পথে বসিয়েছে। তুমি চলো তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, চলো। না পূজা, আমাকে এই রহস্যটা জানতেই হবে। একটা মানুষ কি করে 1 লাখ টাকা চুরি করার পর এইভাবে থাকতে পারে? তোমরা দাঁড়াও। এই যে শুনুন, আপনাকে তো দেখে সুস্থ মনে হচ্ছে, তা আপনি কাজ করতে পারেন না, আর এইভাবেই বা ভিক্ষা করছেন কেন? বাবু, আপনি আমার অবস্থাটা দেখছেন, কিন্তু আমার ভেতরের যন্ত্রণাটা আপনি বুঝতে পারেননি। এই অবস্থায় কোথাও গেলে কেউ আমাকে কাজ দিতে চাইবে না বাবু। চোর অপবাদ নিয়ে যখন কেউ পথে বসে, সমাজ তাকে আর টেনে তোলে না বাবু। যেদিন কিছু পাই সেদিনকে খাই, আর যেদিন কিছু না পাই উপোস করে থাকি। আচ্ছা, আপনার নাম কি গোপাল? হ্যাঁ বাবু, আপনি কি করে জানলেন? আপনি কি অভিনয়ের বাড়িতে কাজ করতেন, যে কিনা এবি এন্টারপ্রাইজের মালিক? হ্যাঁ বাবু, আমি অফিসারের কাছেই কাজ করতাম। কিন্তু আপনি অফিসারকে চেনেন? হ্যাঁ, অভি আমার বন্ধু হয়, আর আমি অভির মুখ থেকে আপনার ব্যাপারে সব শুনেছি। আপনি তো ওই বাড়িতে বেশ ভালোই মাইনে পেতেন, আর বেশ ভালোই ছিলেন, তাহলে হঠাৎ আপনার এই হাল হলো কেন? মালিক কি আপনাকে তাড়িয়ে দিয়েছে? না বাবু, মালিক তো খুব ভালো মানুষ, উনি তো সাক্ষাৎ ভগবান। উনি কোনোদিনও আমাকে তাড়াতেন না, কিন্তু ওনার স্ত্রী আর শালি মিলে চক্রান্ত করে আমাকে পথে বসিয়েছে। জানেন, মালিক খুব ভালো মানুষ ছিল, উনি আমাকে খুব বিশ্বাস করতেন, বাড়ির সব দায়িত্ব আমার ওপর ছিল। স্যার যখন অফিসের কাছে বাইরে যেতেন, আমি নিজের বাড়ি মনে করে সব কিছু আগলে রাখতাম। তাহলে চুরি কেন করলেন? আমি চুরি করিনি বাবু। সেদিনকে স্যার আমার হাতে 1 লাখ টাকা দিয়েছিলেন, আর বলেছিলেন যে ম্যাডামকে গিয়ে দিয়ে আসতে। আমি যখন সেই টাকাটা ম্যাডামকে দিয়ে আসতে যাই, তখন ম্যাডামের বোন ম্যাডামের কানে কানে কি যেন একটা বললো, আর তারপর দুজনে মিলে আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিল। মালকিন, এই নিন, এই টাকাগুলো মালিক আপনাকে দিয়েছেন। এখানে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা? এই, তোর মালিক এই টাকাটা দিয়েছে নাকি তুই চুরি করেছিস? সত্যি করে বল। না না মালকিন, এসব আপনি কি বলছেন? আমি কেন চুরি করতে যাবো? আর আমি যদি চুরি করতাম তাহলে আমি আপনাকে টাকাটা ফেরত দিবা কেন দিতে আসবো? আচ্ছা ঠিক আছে, দে টাকাটা। দিদি, এখানে অনেকগুলো টাকা আছে, আমরা একটা কাজ করি, এই টাকাগুলো আমরা রেখে দিই আর ওকে ভাসিয়ে দিই। গোপাল, দাঁড়া তো। তুই কি আমাদেরকে বোকা পেয়েছিস? মানে তুই বলতে চাইছিস তুই আমাদেরকে যা বলবি আমরা সেটাই বিশ্বাস করব? মানে তোর মালিক এই টাকাটা দিয়েছে আমাকে দেওয়ার জন্য? আরে সত্যি করে বল না যে তুই টাকাটা চুরি করেছিস, আফসোস হয়েছে তাই টাকাটা ফেরত দিতে এসেছিস। কি বলতে চাইছেন আপনি? শাট আপ! আমি তোর আর একটা কথাও শুনতে চাই না, তুই এখন এখান থেকে বেরো। চল বেরো, আরে বেরো। মালকিন, মালকিন, ওনাদের শুধু আমাকে চোর অপবাদ দিয়েই শান্তি হয়নি, ওনারা আমার উপর অনেক অত্যাচার করেছেন। গলার ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। সেই সময় আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে ফেলি, আর আমি পঙ্গু হয়ে যাই। তারপর থেকে আমি আর কোনো শক্ত কাজ করতে পারি না বাবু। শেষমেশ আমাকে রাস্তায় বসতে হলো, আর এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। দিদি, এবার কি হবে? গোপাল তো মনে হয় সব সত্যি কথা বলে দিচ্ছে। জামাইবাবু যদি জানতে পারে না যে আমরা ওকে ভাসিয়েছি, তাহলে তো আর রক্ষে নেই। শোন, ওনার সামনে যাওয়ার আগে আমরা এখান থেকে পালাই। চল। এবার আমি কার কাছে যাব, কোথায় বিচার চাইবো বলুন? গোপাল, তোর সাথে এত বড় অন্যায় হয়েছে আর তুই আমাকে একটা বারও জানালি না? আমি বাড়ির লোকের কথা অন্ধের মতন বিশ্বাস করে
তোকে অপরাধী ভেবেছিলাম। আমি তো এটাই বিশ্বাস করে নিয়েছিলাম যে সত্যিই তুই 1,00,000 টাকা চুরি করেছিস। না না বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি আপনাকে এই কথাটা বলার জন্য আপনার অফিসে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যাডামের লোকেরা আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর আমি ভাবলাম আপনি হয়তো আমাকে আর বিশ্বাস করবেন না, তাই আমি আর কোনোদিনও সামনে আসিনি। বুঝেছি। পূজা, তুমি শুনলে তো? পূজা, স্নেহা কোথায় গেল? বুঝেছি, সত্যিটা সামনে আসতেই চোরের মতন পালিয়েছে। নিজের অপরাধ ঢাকতে একটা নিরপরাধ মানুষের জীবন নষ্ট করে দিল। ওদের ব্যবস্থা আমি বাড়িতে গিয়ে করছি। ওঠ গোপাল, আস্তে আস্তে। স্নেহা, এই গোপালটা কোথা থেকে আসলো বলতো? ও তবিকে সবটা জানিয়ে দিল। এবার আমরা কি করব? দিদি, আমার না খুব ভয় লাগছে, তুই কিছু কর। জামাইবাবু যদি কিছু জানতে পারে আমাদের তো আসতেই ছাড়বে না, আমার মাথায় কাজ করছে না। গোপাল, তুই এখানে? তুই এতদিন কোথায় ছিলিস? তুই জানিস আমরা তোকে কত খুঁজেছি, কিন্তু তোর এরকম দশা কি করে হলো? চুপ করুন ম্যাডাম, আর কত নাটক করবেন? আপনাদের কি একটু ভগবানকেও ভয় লাগে না? আপনারা আমাকে চোর সাজিয়ে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন, আর এখন বড় বড় কথা বলছেন। গোপাল, তুই সব কি কথা বলছিস? আমরা সত্যি তোকে অনেক খুঁজেছি। হ্যাঁ হ্যাঁ, দিদি তো ঠিকই বলছে। ব্যাস, অনেক হয়েছে তোমাদের ড্রামা। আর একটাও মিথ্যে কথা বলবে না। গোপাল আমাকে সব বলেছে, আর আমি ওকে 100 ভাগ বিশ্বাস করি। আসলে ভুলটা আমারই ছিল। তোমাদের মতন নিচু মানসিকতা মানুষদের কথা আমি কান দিয়ে আমি গোপালের মতন ছেলেকে ভুল বুঝেছি। তোমাদের লজ্জা করে না? ও তোমাদের ওপর নজরদারি রাখতো বলে তোমরা ওর জীবনটা এইভাবে ছাড়খাড় করে দিলে। ওর দিকে দেখো একবার। তোমাদের ওকে ভালো লাগতো না কাজ থেকে বের করে দিতে, কিন্তু কি করলে তোমরা? ওকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর ওকে এইভাবে পঙ্গু করে দিলে। ওর এই অবস্থার জন্য শুধুমাত্র তোমরা দায়ী। ওর পেটে অন্ন জুটছিল না, শুধুমাত্র তোমাদের কারণে। সরি জামাইবাবু, আর হবে না। স্নেহা, তুমি আর এই কথাটা উচ্চারণ করবে না। তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি সব থেকে বড় ভুলটা করেছি। তোমাদের ফ্যামিলি কন্ডিশন খারাপ ছিল বলে বড় জামাইবাবু হিসেবে তোমার দায়িত্ব নিয়েছিলাম, আর তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথেই এমন করলে। তুমি এক্ষুনি আমার এখান থেকে চলে যাও। আজ থেকে তোমার খরচ তুমি নিজে চালাবে, আমি তোমাকে একটা কোনো টাকা দেবো না। অভি, তুমি সব কি কথা বলছো? ও এখন কোথায় যাবে? তুমি তো আমাদের বাড়ির অবস্থাটা জানো। পূজা, আমি যেটা বলেছি সেটাই হবে, না হলে স্নেহার সাথে সাথে আমি তোমাকেও বের করে দেবো। স্নেহা, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। আর পূজা, তুমি আমার স্ত্রী বলে এবারের মতন তোমাকে আমি ছেড়ে দিলাম। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কান খুলে শুনে নাও, আজ থেকে গোপাল আমাদের বাড়িতে থাকবে, নিজের ভাইয়ের মতন ওকে যত্ন করবে। আর তাতে যদি তোমার আপত্তি থাকে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। না না অভি, তুমি যা বলবে আমি সেটাই করব। আমি তোমাকে কথা দিচ্ছি, গোপালের যত্ন আমি নিজের ভাইয়ের মতো করব। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আরেকটা কথা মাথায় রাখবে, আমার কাছে আমার ওয়াইফের মর্যাদা যতটা, তেমন আমার কর্মীদের মর্যাদা ততটা, কারণ ওদের ঘাম আর পরিশ্রমে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। গোপাল, তুই আমার সাথে আমার বাড়ি চল, আজ থেকে তোর সব দায়িত্ব আমার।